এরপর যে আমরা শিখব হচ্ছে চেঞ্জেস ইন ইকুইটি। মালিকের মূলধন পরিবর্তন হয়, তাই না? তাহলে মালিকের মূলধন প্রতি বছর কতটুকু চেঞ্জ হলো, এটার আলাদা একটা রিপোর্ট আলাদাভাবে দেখানো উচিত। ঠিক আছে? আমরা মালিকের মূলধন যদি একটা বিজনেসে 2023 সালে মালিক পুঁজি নিয়ে আসলেন 10 লক্ষ টাকা, এটার সাথে যদি আমি প্রফিট যোগ করি, কি যোগ করি? তাহলে মালিক 2023 সালে নিয়ে আসলেন, এখানে হচ্ছে ইনভেস্ট অবলিক এডিশন, উনি ক্যাপিটাল নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? ক্যাপিটাল নিয়ে আসছেন। ক্যাপিটাল নিয়ে আসছেন কত টাকা? 10 লাখ টাকা। উনি প্রফিট করলেন 3 লাখ। তাহলে টোটাল কত দাঁড়ালো? 13 লাখ টাকা। এটা হচ্ছে কত সাল? 23 সাল। 23 সালে প্রফিট দাঁড়ালো কত টাকা? 13 লাখ টাকা। প্রফিট সহকারে মালিকের পুঁজি হয়ে গেল 13 লাখ টাকা। 2024 সালে আপনি কি করবেন? 2024 সালে আপনি মানে মালিকের পুঁজি কত ধরবেন? যদি না নেয়, মালিকের পুঁজি কত হয়ে গেল? 13 লাখ টাকা। ওপেনিং ব্যালেন্স এটা লিখবেন, তাই না? কি লিখবেন? ওপেনিং ব্যালেন্স। এটা ওপেনিং ব্যালেন্স। 2023 পরে 2024 আপনি প্রফিট করলেন হচ্ছে আরো 7 লাখ। ঠিক আছে? তাহলে টোটাল ক্লোজিং ব্যালেন্স মানে মালিকের ক্লোজিং ব্যালেন্সটা কত দাঁড়ালো বলেন তো? 20 লাখ। এইভাবে বাড়তে থাকলো। এভাবে কি হলো? বাড়তে থাকলো। এখন 5 বছর পরে আপনি একজন ম্যানেজার, আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি বিজনেস যখন শুরু করেছি কয় টাকা পুঁজি নিয়ে আসছে বলেন তো? আপনি কীভাবে বের করবেন? 5 বছর পরে আপনি মালিকে ওনার বেজ অ্যামাউন্টটা জানতে চাচ্ছে, মূল অ্যামাউন্ট কত টাকা আনছিল উনি? 10 লাখ। কিন্তু এটা তো দেখা যায় লাভ যোগ হয়ে লাভ যোগ আসল, তাহলে কি লাভ আসল? আমরা সুদ যোগ আসল জানতাম, তাই না? সুদ আসল। কিন্তু উনি তো প্রফিট করেছেন, প্রফিট যোগ আসল। তাহলে কি হলো? প্রফিট এবং আসল টোটাল বের হলো। এই টোটাল অনুযায়ী যদি 5 বছর পরে বেড়ে যায়, আমি বেজ অ্যামাউন্টটা বলতে পারবো না উনি কত টাকা নিয়ে আসছে, ঠিক না? তাহলে একটা কাজ করা উচিত যে উনি যে পরিমাণ টাকা নিয়ে আসছে ওনার ইনকামে উনি টাকা আনার হিসাব আলাদা থাকবে, রাইট? বিভিন্ন সময় মালিক বিভিন্ন প্রয়োজনে টাকা পয়সা নেয় আবার দেয়, মালিক উত্তোলন করে। কথা ক্লিয়ার? উত্তোলন করলে অনেক মালিকই বিজনেস থেকে কিছুদিন পর টাকা নেয় আবার টাকা পয়সা দিয়ে দেয়। একটা পার্টনারশিপ বিজনেস, একজন পার্টনার অসুবিধা আছে, উনি নিচ্ছে আবার দিয়ে দিচ্ছে। উনি যখনই নেবে আপনি ঠাস করে ওনার ক্যাপিটাল থেকে মাইনাস করে দিবেন। এটা কি সিস্টেম নাকি? ঠিক না? তাহলে ওনার নামে আলাদা ড্রয়িংস হিসাব থাকবে। কথা ক্লিয়ার? ওনাকে আপনি ছেড়ে দেন 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস ছেড়ে দেন, বছর পর্যন্ত অপেক্ষা করেন। এরপর যদি না হয় বছর শেষে ক্যাপিটাল থেকে মাইনাস করে দেন। কথা বুঝেন না? কিন্তু সরাসরি পুঁজি থেকে মাইনাস করে দিলে এটা ঠিক না আর কি। এটা একটা মানে অসুন্দর দেখা যায় আর কি, ঠিক না? উত্তোলন নামে আলাদাভাবে রাখবেন। তাহলে আমরা উত্তোলনকে সেপারেট রাখি, প্রফিটকে সেপারেট করে দিই। আরেকটা পয়েন্ট একটু খেয়াল করেন, প্রথম বছর প্রফিট কত হলো? 3 লাখ। দ্বিতীয় বছর প্রফিট কত হলো? সজীব দেখেন, প্রথম বছর প্রফিট কত? 3 লাখ। দ্বিতীয় বছর প্রফিট কত? 7 লাখ। আপনাকে যদি এইভাবে বলা হয় যে আমার 5 বছরের টোটাল
কত টাকা প্রফিট হলো, আমি তো 1 টাকাও প্রফিটের টাকা নিয়ে যাই নাই, অথবা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার টোটাল পুঞ্জীভূত আমার প্রফিট কত, সব কয় বছরের প্রফিট কত হলো, তাহলে সব কয়টা বছরের কিউমুলেটিভ প্রফিট অ্যামাউন্ট আমার জানা দরকার। লজিকটাকে বুঝছেন? তাহলে মালিকের কি দরকার, ওনার অ্যাকচুয়াল টাকা ইনভেস্ট করেছে কত, সে অ্যামাউন্টটা যে কোনো সময় প্রয়োজন হতে পারে। যদি পার্টনারশিপ বিজনেস হয় ওটা তার বেশি প্রয়োজন হয়। এমনও প্যাঁচ হতে পারে যে প্রফিট দেব না, ওনার বেজ অ্যামাউন্ট কত, এটা দিয়ে বিদায় করো, হয় কি হয় না? বিভিন্ন কারণ থাকতে পারে যে উনি কত টাকা নিয়ে আসছে ওই টাকা দিয়ে ওনাকে বিদায় করে দাও, হয় না? এই জন্য বেজ অ্যামাউন্ট আলাদা থাকবে, ওনার রানিং ইয়ার প্রফিট আলাদা থাকবে, এবং কিউমুলেটিভ কি থাকবে, প্রফিটগুলো যোগ থাকবে। এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা করি। ওকে, এখানে জাস্ট আমি পার্টিকুলার্স লিখলাম, আর এখানে শেয়ার শব্দটা বাদ দিয়ে দিই, এখানে ক্যাপিটাল, হ্যাঁ, রিটার্ন আর্নিংস, আর হচ্ছে টোটাল ইকুইটি, বা টোটাল শব্দটা বাদ, তো শুধু টোটালও লিখতে পারি, টোটাল লেখা যায়। স্টেটমেন্টের নাম হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। শুরুতে আমি লিখব হচ্ছে ওপেনিং ব্যালেন্স। আমার বিজনেসটা নতুন, যার কারণে আগের আমার কোনো ওপেনিং ব্যালেন্স নাই। সো এটা প্লাস এটা দুটো মিলে হচ্ছে টোটাল। ক্লিয়ার? আমার অতীতের বিজনেস নাই, দিস ইজ ফার্স্ট ইয়ারে আমি রিটার্ন আর্নিংসটা থাকলে ওকে। এবছর মালিক বিজনেসের টাকা পয়সা নিয়ে আসছে কি আনে নাই, তাহলে এই বছর মালিক এডিশন হয়েছে, এডিশন মানে কি, সংযোগ হয়েছে, এসেছে, তাই না? উনি ইনভেস্ট করেছেন, রাইট? উনি এবছর ক্যাপিটাল হিসাবে কত টাকা নিয়ে আসছেন এটা কি আমরা জানি? কেন জানি না? ট্রায়াল ব্যালেন্স আছে, ট্রায়াল ব্যালেন্সে। তাহলে ওই ট্রায়াল ব্যালেন্স থেকে তথ্যটা আপনি নেন, এখানে ট্রায়াল ব্যালেন্স যান, কোথায় ট্রায়াল ব্যালেন্স হবে আপনি এখানে লিখছেন না, কোথায়? ক্যাপিটাল। এটা কি এক মালিকের না, পার্টনারশিপ। তাহলে দুইজন পার্টনারের টোটাল কত? হ্যাঁ, এদের কিন্তু আলাদা, চাইলে প্রতিটি পার্টনারের আলাদা কিন্তু কি আছে, লেজার আছে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স আসছে, রাইট? তাহলে ইন্ডিভিজুয়াল মালিকদের ক্যালকুলেশন আলাদা শিটও হতে পারে। যাই হোক, এই দুইজন মালিকের যোগফলটা করেন, যোগফল কত আসলো? 75 লাখ টাকা। আমি এখানে ইকুইটিতে গেলাম, ইকুইটিতে গিয়ে এখানে আমি লিখে দিলাম, হ্যাঁ না, দুইটা ইকুইটি হবে না, এটা হচ্ছে মূলত টপ শিট। এটারও আপনি সাব অ্যানেক্সার করতে পারেন, এটাকে অ্যানেক্সার বলে, বা আলাদা নোটও বলতে পারেন, আলাদা ক্যালকুলেশন হতে পারে, সাব ক্যালকুলেশনও হতে পারে, সাব নোটও হতে পারে। কথা বুঝছেন? আপনার যদি মালিক 50 জন হয় তাহলে এদের সাব নোট আলাদা করবেন। এটা হচ্ছে মূল ফিগারটা। মনে করেন যে একটা পাবলিক লিমিটেড কোম্পানি, মার্কেটে শেয়ার হোল্ডার আছে তা দেখা যায় কয়েক হাজার, ঠিক না? তাহলে কি টপ পেজটা কি এটা আসবে না? এটা সাব ক্যালকুলেশন বিশাল ওয়ার্কিং হতে পারে আলাদা। হ্যাঁ, তাহলে মানে মেইন গ্রুপেরও সাব গ্রুপ হবে। সাব গ্রুপের আন্ডারে মনে করেন যে লেজারের আন্ডারও সাব লেজার হতে পারে। এটা আপনার আজকে খেয়াল রাখেন, লেজারের আন্ডারে কী হতে পারে? সাব লেজার হতে পারে। এগুলো যত শিখবেন তত আস্তে আস্তে মাথা খুলবে। এনিওয়ে, এই বছর আমার ক্যাপিটাল হিসাবে সংযুক্ত হলো 75 লাখ। ক্লিয়ার? রিটার্ন আর্নিংস, এই বছর আমি লাভ করেছি কি করি নাই? লাভ যা করেছি এটা হচ্ছে আমার এই বছরের রিটার্ন আর্নিংস। ইকুয়াল চাপ দিয়ে কোথায় যাব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এটা মালিক যদি না নিয়ে যায় এই টাকাটাই সে রেখে দিল, বিজনেসটা পরের বছর ইনভেস্ট করবে, তাহলে এটাকে রেখে দিল না? নেট প্রফিট মালিক কি করে দিল? রেখে দেওয়া। ইংরেজিটা কি? রিটেইন।
রেখে দেওয়া মানে কি, মানে সংরক্ষিত। রিটার্ন আর্নিংস, আর্ন মানে কি, উপার্জন কীভাবে হয়েছে, ক্রয় বিক্রয় করেই তো উপার্জন হয়েছে, প্রফিট হয়েছে। সবাই পয়েন্টটা বুঝছেন? তাহলে এখানে হলো নেট প্রফিট, ওইখানে হয়ে গেল রিটার্ন আর্নিং, যার ভাষাগত পরিবর্তন করে দিলেন, যেটা মালিক রেখে দিয়েছেন। আমি এটাকে লিঙ্ক করে দিলাম এখানে। এখানে যেমন যোগফলটা এনেছি এই দুইটার, এখানে একইভাবে যোগফলটা এনে দিই। অসুবিধা আছে? এখন এবছর তো এডিশন এটা হলো, কোনো কারণে সিদ্ধান্ত নিলেন মালিক উত্তোলন করেছে। কি করেছে? থাকে কি না? উত্তোলন করতে পারে, তাদেরকে লভ্যাংশ দিতে পারেন, তারপর হচ্ছে কী করতে পারেন, বোনাস দিতে পারেন, বোনাস শেয়ার, অথবা আপনি রিজার্ভ করে রাখতে পারেন। রিজার্ভ একটা শব্দ আছে। রিজার্ভটা হচ্ছে কি? রিজার্ভ হচ্ছে আপনার এবছর মাশাআল্লাহ 2,45,00,000 টাকা প্রফিট হয়েছে। কত টাকা প্রফিট হয়েছে? 2,45,00,000 টাকা প্রফিট হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নিলেন, আপনারা দুজনে মিলে বোর্ড বসলেন। বোর্ড বসে সিদ্ধান্ত হলো একটা কাজ করি, সারা বছর তো কষ্ট করছি, এখান থেকে কিছু টাকা আমরা কি করি, প্রফিট নিই। সেটা অ্যামাউন্ট হতে পারে, থোক বলে দিতে পারেন, অথবা বলতে পারেন যে একটা পার্সেন্ট আমরা ডিক্লেয়ার করি। কত পার্সেন্ট? মনে করেন যে 20% বা 30% আমরা প্রফিট নিয়ে যাই। 30% কী করি, প্রফিট নিয়ে যাই। আচ্ছা, প্রফিট কি এখনও নিয়ে গেছেন? সবাই খেয়াল করেন, আমি ইয়ার ক্লোজ করতেছি, ক্লোজ করে আগে লাভ বের করব, আগে হিসাব নিকাশ করি, টাকা পরে নেব। টাকা নিতে গিয়ে ক্যাশটাকে এর মুহূর্তে শর্ট থাকতে পারে, ঠিক আছে, 6 মাস পরে নেই, 2 মাস পরে নেই, ঠিক আছে। তার মানে আমি এটাকে প্রভিশন করতে পারি। এটা কি করতে পারি? প্রভিশন করতে পারি, যে মালিক সিদ্ধান্ত নিল তারা কত পার্সেন্ট প্রফিট নেবেন, 30%। তাহলে এই রিটার্ন আর্নিংসের 30% প্রফিট কত টাকা আসে একটু আমি, হ্যাঁ না, শেয়ার হোল্ডারদের লস কি, তাদের প্রফিটের অংশ আপনি এখান থেকে সরাই নিচ্ছেন, আপনার ওনারা নিয়ে যাবে, কিছুদিন পরে ওনার ক্যাশ টাকা নিয়ে যাবে। শেয়ার বিক্রি করলে আপনার তো যে অংশটা তো আপনি নিয়ে যাবেন, এটা তো লাইবিলিটি থেকে গেলো, না নিয়ে গেলে এই অংশটা আরেকজনকে দিয়ে দিবেন, আপনি কত টাকা দামে বিক্রি করবেন। আচ্ছা, ওটা হচ্ছে আলাদা পার্ট ক্যালকুলেশন, তাও বলে দিলাম। এখানে এটার উপরে কত পার্সেন্ট প্রফিট দিবেন বলেন তো? 30%। আচ্ছা, আমি একটা কাজ করি, আপাতত প্রফিটে না যাই, ওটা নেক্সট ক্যালকুলেশনে দেখাই, ঠিক আছে। যদি কোনো ড্রয়িংস থাকে, ড্রয়িংস কী হবে, ড্রয়িংস থাকলে ড্রয়িংসটা বাদ যাবে। মূলধন থেকে বাদ দিয়ে দেবেন নাকি প্রফিট থেকে বাদ দিয়ে দেবেন? রিটার্ন আর্নিংস থেকে বাদ দেব, কথা ক্লিয়ার? ওকে, তাহলে লজিক্যালি এখানে না দিয়ে এখানে থাকলে এখানে দিবেন, যাই হোক এখানে সিস্টেমে দেবেন। এখন নিচে আমি টোটাল টানবো, কি করব, টোটালের শর্ত কি বলেন তো? ওপেনিং ব্যালেন্স প্লাস মালিক যদি পুঁজি নিয়ে আসে ওই পুঁজি, ঠিক আছে, মাইনাস যদি উত্তোলন করে তাকে পুঁজি নিয়ে যায় কখনো ভাঙে, তাহলে এটা দেব। সেম সূত্র সব জায়গায়, ঠিক আছে। অথবা এখানে যদি কোনো এতটুকু এভাবে টান দিয়ে যোগ দেন তাও হবে, দিয়ে দিলাম, হয়ে গেল। এটা হচ্ছে আমার ক্যাপিটালের সিস্টেমটা। এখানে যদি আমি চেঞ্জেস ইন ইকুইটি এটা বানালাম, সেকেন্ড ইয়ার আমার কি হবে বলেন তো? এটা 23-এর পরে, ভবিষ্যৎটা দেখাই দিই, ভবিষ্যতের অঙ্ক তো এখন আসে নাই, তাও আমি একটু দেখাই দেব, দিলাম। এখানে দেখেন 23-এর পরে কত আসবে বলেন তো? 24-এ এসে আমার ওপেনিং ব্যালেন্স কত হবে, এখানে লিখে দিই ক্লোজিং ব্যালেন্স, না ক্লোজিং ব্যালেন্স। আর এখানে হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সটা লাস্ট ইয়ারের ব্যালেন্সটা টান দিই, ইকুয়াল চাপ দিয়ে এটা, তাই না, ইকুয়াল চাপ দিয়ে এটা আসছে ব্যালেন্স। 2024-এ মালিক পুঁজি 1 টাকা নতুন করে টাকা আনে নাই আর, ঠিক আছে। তাহলে আগের বছর যা এবছরে কি আছে এখনও তা। 24-এ এসে যদি আপনি বিজনেস করে কোনো প্রফিট করেন, সে প্রফিটটা এখানে যোগ হবে। প্রফিট করে মনে করেন যে এখানে পেলেন হচ্ছে 1 কোটি টাকা, কত টাকা? তাহলে বলেন তো আপনার এ বছরের প্রফিট কত? 1 কোটি।
প্রিভিয়াস প্রফিট কত? তাহলে 2 বছরের মালিকের রিটার্ন আর্নিংস টোটাল কত হলো? এভাবে যদি 10 বছরের টাকা জমায় 10 বছরের ফিগার আলাদা বের করা যাবে। প্রতি বছর মালিক একটু একটু করে প্রয়োজনে ইনভেস্ট করে, ইনভেস্ট করলে প্রতি বছরেরটা যোগ হচ্ছে এবং টোটাল মালিকের পুঁজির হিসাব আলাদা আছে। কথা আছে কি না? এটা হচ্ছে টেকনিক। ঠিক আছে, ওকে। এখন এটার সাথে আমরা লিঙ্কটা কীভাবে ধরাবো? আমরা নোটে গিয়ে এই নোটটা এখানে চাইলে এটা নাও দিতে পারি, ঠিক আছে। আর যদি দেই তাহলে এখানে নেট প্রফিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সাথে ধরাবো না। এটা কার সাথে ধরাবো বলেন তো? এখানে লিখবো রিটার্ন আর্নিংস। রিটার্ন আর্নিংস ইকুয়াল চাপ দিয়ে এখানে কোথায় যেন ইকুইটির কোনটা ধরাবো বলেন তো? এই যে টোটালটা, অতীত এবং বর্তমান দুটো মিলে টোটালটা ধরাই দেব, ঠিক আছে, ওকে। যাই হোক, এভাবে আমরা করতে পারবেন তো এখন?